স্নিগ্ধ বিষ। লেখনীতে সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 23 ও 24। সময়ের চাকা ঘুরে কেটে গেছে 4টি দিন। পারিপার্শ্বিক সবকিছু থমকে আছে আগের মতো, কেবল তৌসি ডুবে আছে তার সবিজ বাঘিনীর সেবা শুশ্রূষায়। ঘড়ির কাঁটা এখন মধ্য গগনে, বেলা 12টা। তৌসিরা নাজা এক গভীর উভয় সংকটে পড়েছে। বিষয় নাজার গোসল। বিগত 4 দিন জলের স্পর্শ পায়নি নাজার শরীরটা, শুধু ভেজা তোয়ালা দিয়ে মুছে দিয়েছে আর মুছেই দিন পার করছে। কিন্তু শরীরের কোণে জমে থাকা অসুস্থতার আষ্টে গন্ধটা এখনো অসহনীয় অস্বাভাবিকতার কারণ হয়ে দাঁড়িয়েছে। তৌসিরও জেদ ধরেছে, আজ গোসল করতেই হবে। কিন্তু দুশ্চিন্তার ভাঁজ কপালে। গোসলের সময় অপারেশনের ক্ষতে যেন এক ফোঁটা পানি না লাগে। নাজার শরীরটা বড্ড নাজুক, অপারেশনের ধকল তো আছেই, তার ওপর জ্বরের উত্তাপে শরীরটা পুড়ে যাচ্ছে। তৌসির অত্যন্ত স্বর্ণপণে নাজাকে পাঁচকোলা করে ওয়াশমি নিয়ে আসে, সেখানে রাখা টুলের ওপর বসিয়ে দেয় খুব সাবধানে। সালোয়ার কামিজের বেলায় এখন আর নেই। অপারেশনের সুবিধার্থে নাজার পরনে এখন টি শার্ট। নিজের কোনো টি শার্ট নেই তার, যা আছে তার জার্সি, আর্জেন্টিনান আর বার্সেলোনার জার্সিগুলো হয়ে গেছে তার সঙ্গী। ঢিলে ঢালা টি শার্ট জার্সি জর্ণজীর্ণ শরীরটা আরও ক্ষুদ্র দেখায়। টুলের ওপর নাজাকে বসিয়ে তৌসির পরম মমতার সাথে দুহাতে হাত রেখে জিজ্ঞেস করলো, একলা গোসল করতে পারবা নাকি আমি করাই দিব? নাজা দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে। ঠিক হয়, দাঁতে দাঁত চেপে ধরার কারণে ব্যথাও হচ্ছে তার, বসায় চামড়াটা ভাঁজ পড়েছে তাই। নাজা তৌসিরের পেটের দিকের গেঞ্জিটার একাংশ খাবড়ে ধরে জোরে জোরে শ্বাস ছেড়ে বলে, আমি গোসল করব না, আমাকে রুমে নিয়ে চলুন, ব্যথা করতেছে। তৌসির নাজার এমন কথায় বিরক্তি প্রকাশ করে। এই অযথা মার্কা কথাবার্তা কইস না তো, তোর গায়ে গন্ধ করে। 2 মগ অন্তত শরীরে ঢাল। নাজা গালি খেয়ে চোখ বুঝে নেয়, মাথা নাড়িয়ে ব্যথাতুর গলায় বলে, না না না, আমি পারবো না, সম্ভব না। আপনি যেভাবেই পারেন করিয়ে দিন, আমি পারবো না। যন্ত্রণার ঢেউ নাজাকে মুহূর্তে নিঃস্ব বানিয়ে দেয়। সে তপ্ত নিঃশ্বাস ফেলতে ফেলতে মাথাটা একটু কাত করে তৌসিরের পেটে ঠেকিয়ে দিয়ে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য। আপনি যেভাবে পারেন করিয়ে দিন, আমি পারবো না। কথাটি শুনে তৌসিরের অভিব্যক্তি নিঃশব্দ বিস্ময়ে জমে যায়, ঠোঁট ফাঁক হয়ে আসে অবাক আর বিস্ময়ে। তৌসির নাজাকে যেভাবে গোসল করিয়ে দিবে, তার হাত পা কাঁপছে তৌসিরের। সে তো কখনো এমন করে গোসল করায়নি। আর যদি পানি লেগে যায়? সে হাত বাড়িয়ে নাজার চুলে হাত বুলে দিতে দিতে ম্লান স্বরে বলে, আমি কি তোমার কিছু দেখছি কত? গোসল লাগে আমার তেমন কোনো সম্পর্ক নাই, এই হঠাৎ কেমনে তোমারে আমি গোসল করামো? ব্যান্ডেজের ভেতর পানি যাইব না? তাই কষ্ট মষ্ট কইরা গোসলটা সালোয়ার পইরাই কইরা নাও, আমি গেঞ্জি পরাই দিমুনে। আমি গতর যতটুকু পারি ঘষে দেই। নাজা তৌসিরের পেট থেকে মাথা সরিয়ে তৌসিরের মুখপানে সূক্ষ্ম চোখে তাকায়। তৌসির চাইতে পারে নাজার কথায় সুযোগ নিচ্ছে, কিন্তু তা তো সে করতেছে না। কিন্তু পুরুষ এমনও হয় যাদের কাছে নিজের সত্তার মূল্য অনেক বেশি, যেমনটা তৌসির। যতই নাজা তার বউ হোক। নাজা আর জেদ ধরে না, আলতো মাথা নাড়িয়ে উত্তর দেয়, আচ্ছা। তৌসির নাজা থেকে অনুমতি নিয়ে ফেস টাওয়ালে সাবান লাগায়। ধীরে ধীরে নাজার 2 হাত কনুই পর্যন্ত, 2 পা হাঁটু পর্যন্ত ঘষে দেয়। ঠান্ডা ঘর্ষণে নাজার চোখ মুখ কুচকে নেয়। উফ কি ঠান্ডা! বলতে বলতে চোখ মুখ কুচকে ফেলেছে। তৌসির নাজার কথায় ওর মুখের দিকে তাকায়। রক্তিম অধৈর্যের কম্পন ধরে গেছে ঠান্ডায়। তৌসির চোখ ফিরিয়ে নেয় নাজার ঘাড়, গলা, মুখ লুঙ্গির কোণ দিয়ে নিতে নিতে নাজার সামনে হাঁটু গেড়ে বসতে বসতে বলে, ঠান্ডার দিন, ঠান্ডা তো লাগবই, এমন ন্যাকামি করার কি আছে? নাজা ন্যাকামির কথাটা শুনে ফুঁসে ওঠে, ন্যাকামি কি? ঠান্ডা লাগতেছে তাই বলছি। ঠান্ডা লাগছে? এখন আমার ঠান্ডা লাগলে আমি কি গরম লাগছে বলবো নাকি? তৌসির সালোয়ারের মুড়ি যতটুকু উঠে ততটুকু ওপরে তুলে নাজার পা নিচের হাঁটুর ওপর নিয়ে ভালো করে ঘষে দিতে দিতে বলল, তুমি এমনিতেই ফ্যাতি করো কেন? ভালোই তো কইলাম। আপনি আমায় ন্যাকা কেন বলবেন? কোন সাহসে এত বড় তামাকা আমায় লাগিয়ে দিলেন? তৌসি দীর্ঘশ্বাসের সাথে বলে, আচ্ছা আমার ভুল হয়েছে, আমি গদ্দার বলতে গিয়ে ন্যাকা বলে ফেলছি। আই এম ভেরি দুঃখিত, মাফ করুন আমাকে। আমার গদ্দারিনী?
নাজা নিশ্চুপ হয়ে যায়, আর কোনো উত্তর দেয় না সে। তৌসির নাজার পাগুলো ভালো করে ঘষে দিয়ে উঠে দাঁড়ায়, নাজার হাতে টাওয়াল দিয়ে বলে, আমি যাই, তুমি গোসল করে নাও। নাজা টাওয়াল হাতে নিয়ে তৌসিরের মুখে তুলে যে বোকার মতো জবাব দেয়, আপনি এখানেই থাকুন, যাবেন কেন? তৌসিরের মেজাজ তুঙ্গে যায় এ কথায়। সে ক্ষীণ স্বরে, ধুর বদমাইশিনী, তুই গোসল করবি আর আমি এখানে কি করবো? উত্তেজিত মতো দেখামো নাকি? টুটটুট একটা। নাজা তৌসিরের কথায় কোনো কিছু অনুভব করে না, কারণ সে ভেবেই বলেনি, মুখে এসেছে বলে দিয়েছে। নাজা আমতা করে বলে, থাক আপনি যান। তৌসির আর কোনো বাক্য ব্যয় না করে ধীরে ধীরে বেরিয়ে আসে, দরজা আলগিয়ে দেয়, কিন্তু লক করে না। নাজা তৌসিরের যাওয়ার পানে কিছুক্ষণ চেয়ে বসে থাকে, ভেবে পায় না নাজার সাথে কিভাবে তৌসির এত নর্মাল ব্যবহার করছে। আজ এই 4 দিনে তৌসিরের ছোট বাচ্চার মতো নাজাকে আগলে রেখেছে। সময় মতো খাওয়ানো, ওষুধ দেওয়া, চুল আশ্রে দেওয়া, নাজার পায়ে মালিশ করে দেওয়া, ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তার প্রভাবে পায়ের রগগুলো ফেতাফেতি হয়ে গিয়েছে। নাজা যতবার বলেছে পায়ে ব্যথা করছে, ঝিনঝিন করছে, ততবারই বিনা দ্বিধায় ওর পায়ে মালিশ করে দিয়েছে। নাজা এই লোকটাকে ঠকাতে পারবে না, না সম্ভব নয়, তার পক্ষে তো একদমই নয়। নাজা সিদ্ধান্ত নিয়েছে সুস্থ হলেও এই মিথ্যা জাল সে স্পষ্ট করবে। তৌসিরের খারাপ হলেও আজ অবধি নাজার প্রতি এক চুল পরিমাণ কোনো খারাপই দেখায়নি বা করেওনি। বিশ্বাসঘাতক যেন কলিজায় বেঁধে নিয়েছে। নাজা একটা লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে গোসল করতে মন দেয়। তৌসির বাইরে আসতে নোহমানের ফোন আসে তার কাছে। নোহমানকে পাঠিয়েছিল করিমগঞ্জ। সেখানে কিছু লোকাল পাঙ্গা আছে যারা নিজেদের গ্যাংস্টার দাবি করে। তারা তৌসিরের কিছু ড্রাগের সাপ্লাই বন্ধ করে দিয়েছে। নোহমান আর মিনহাজ মামা গেছেন সেটা মেটাতে, কিন্তু এখন নোহমান ফোন করে বলতেছে, ভাই সাহেব, ওই টুটটুটের পোলা তো মানতাছে না, টুটটুটগুলো লাফাইতাছে। তৌসিরের কপালে রক ফুটে ওঠে। তেলা পোড়ার ভাব যখন হাতির সমান দেখতে হয়, তখন আর কি বা করার, রাগ তো উঠবেই স্বাভাবিক। তৌসির দাঁত চেপে টুটটুটগুলারে টাইনা নিয়ে আয় আমার সামনে। মিনাজ মামা কিছু করতেছে না নাকি? দেখ তোরা যে কি করতেছস আমি বুঝতেছি না, কিন্তু মাল আমার যে আস্ত পাই। মামারে ক চাপাতি গলায় দিয়া টান দিতে 2-1টার, দেখবি বাকিগুলো সোজা হইয়া যাইব। আচ্ছা দেখতাছি বলে, আচ্ছা রাখ। ফোন কেটে দেয় তৌসির। ফোন কেটে ওয়াশরুমের দিকে পা বাড়ায় নাজাকে নিয়ে আসবে বলে, কিন্তু দেখে নাজা ধীর পায়ে বেরিয়ে এসেছে। গায়ে একটা বার্সেলোনার জার্সি আর কালো সালোয়ার পরা, চুলগুলো কোনো মতে টাওয়ালে পেঁচানো। তৌসির তাড়াতাড়ি নাজার সামনে গিয়ে দাঁড়ায়। নাজা ওকে দেখে হিসিয়ে বলে, আমি যেতে পারবো। তৌসিরের কথায় পাত্তা না দিয়ে সাবধানে নাজাকে নিয়ে বাহুবন্ধনে তুলে নেয়। তার কোলে নাজাকে নিস্তেজ দেহটা ধীরস্বস্তে ভর করে রয়। নাজা আর নড়ে না, চুপচাপ করে তৌসিরের বক্ষে মাথা হেলিয়ে দিয়ে নাক টেনে তৌসিরের শরীরে সেই পুরুষালী গ্রাণ, সেই গ্রাণ নাজার অন্তত প্রিয়। এই গ্রাণের প্রতি সে আগারভাবে আকৃষ্ট, যা অন্তরজ্ঞ নয় কিন্তু অন্তর্ত ঘনিষ্ঠ। তৌসির নাজাকে বিছানা এনে বসায়। নাজার চুলগুলো আলতোভাবে টাওয়ালে ভাঁজে নিয়ে মুছে দিতে থাকে। নাজা তৌসিরের ফিসফিস করে বলে, তৌসির, আমায় কিছুদিনের জন্য বাড়িতে যেতে দিন। আপনি কেন অকারণে এত কষ্ট করবেন আমার জন্য? আর কেনই বা তো যত্ন? তৌসির চিরুনি দিয়ে নাজার চুলের ফাঁকে চালাতে চালাতে বলে, বউ কার তুমি? আমারই তো বউ। যখন আমার কষ্ট আমি করি, তোমার বাড়িতে কেন পাঠামো? আর তুমি সেখানে থাইকা নতুন প্ল্যান নিয়ে আইসা আমার লগে গদ্দারি করবা না? তালুকদারের মাইয়া, তোমার পেটে পেটে খালি গদ্দারিনীর চিন্তা ঢুকে। গদ্দারিনী কথাটি শুনে কলিজা খচ করে ওঠে নাজার। সে নিরসলভাবেই বলে, যখন জানেন ওই গদ্দার, তাহলে কেন এত আদিক্ষেতা? কি হবে এসব করে? আমি তো গদ্দার, আমি তো খারাপ। এই খারাপের সাথে সংসার করে ধ্বংস ব্যতীত কিছুই পাবেন না। তালাক দিয়ে দিন তৌসির। এভাবে আর কতদিন? তালাকের কথাটা শুনে তৌসিরের ভেতরটা তোলপাড় শুরু হয়ে যায়। এত কিছু ঘটনার পরও তৌসির এককভাবে জন্য মনে করেনি ওকে তালাক দেওয়া উচিত। আর কি আশ্চর্য, কি নির্দয় এক বাণী! কিভাবে বলল এই মেয়ে? তৌসির শান্ত গলায় উচ্চারণ করে, ও আমার রূপসী নাগিন।
তালাক কর আবার কি? আমি জানি তুই আস্তে একটা কাল লাগিনি, ছবল তুই আমায় কোথায় না কোথায় মারবি, তবে আমি তোর থেকে ছবল খাইতেও রাজি, কিন্তু তোরে ছাড়তে না। না যেমন উক্তি শুনে আর কিছু বলে না, চুপ হয়ে যায়। তৌসির ওর চুল আস্তে দেওয়া শেষ হলেই বলে, বিছানায় পা তুলে বসো। নাজা তৌসিরের কথা মতোই পা তুলে বিছানায় বসে। এমনকি জন্য তুলবে জিজ্ঞেস করলেও আবারও বাজে কিছু শুনতে হবে। তৌসির ওয়ার্ড্রোবের ওপর থেকে জারা তেল নিয়ে এসে নাজা দুপাশে মালিশ করে দিতে থাকে। নাজা শুধু অবশিষ্ট চোখে তৌসিরের দিকে চেয়ে থাকে। এই মানুষটাকে সে কি করে ঠকাবে? না, সম্ভব না, তার পক্ষে সম্ভব না, এটা আর সম্ভব হচ্ছেও না। তৌসি নাজার পায়ের আঙুলগুলো টেনে দিতে দিতে বলে, আরাম লাগছে? নাজা কোনো উত্তর দেয় না, সে মাথা নিচু করে বসে আছে। তৌসি নাজাকে চুপ থাকতে দেখে হালকা ধমকে উঠে বলে, কি হইল, কত না কেলা? নাজা এমন ধমকে খাবে আশা করেনি। সারা শরীর আলকা ঝাঁকুনি দিয়ে ওঠে নাজার এই ধমকের তীব্রতায়। নাজা তৌসিরের মুখপানে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হয়েছে, পা থেকে হাত সরিয়ে নিন। তৌসি নাজার কথায় সত্যি সত্যি হাত সরিয়ে নিয়ে উঠে দাঁড়ায় আর বলে, আমি গিয়ে খাবার নিয়ে আসি, তুমি বসো। নাজা বাধা দেয়, না, আনবেন না, আমি নিজে গিয়ে খাবো। তৌসির এই কথা শুনে বিরক্ত হয়, হাঁটতে পারতেছে না ঠিক মতো, সে নাকি নিচে গিয়ে খেয়ে আসবে। তৌসিরের গলার আওয়াজ শক্ত, নাটক মানুষ তুই, আমার লগে পা মাটিতে ফেলার শক্তি নাই তোর, আর তুই নিজে যাবি খাইতে, এটা বলতেছস? তৌসিরের কথায় নাজার কঠোর গলায় শুধায়, তো কি করব? আপনার যত্ন আর লাগবে না। আপনি আমায় যত্ন কেন নিবেন? কি জন্য নিবেন? আপনার বিবিচানটাতে একবার আর সকালে একবার এসে খোঁচা দেয়। এর আগেও এসে বলে গেছে আমি নাকি আপনায় কালো জাদু করেছি, তাই আপনি আমার প্রতি এত আসক্ত। আমি মানলাম আমি বেঈমান, আমি খারাপ, তাই বলে আমাকে এভাবে বলবে? এই জাদুটনা করে সে কি মুসলিম নাকি? মুসলিমদের মধ্যে এসব জাদুটনা হালাল নয়, আর আমি সেগুলো করি, এটা আপনার বিবিজান কেন বলবে আমাকে? আমাকে আমার ধর্ম থেকে কথা দ্বারা কেন বের করে দিবেন? তৌসির নাজার কথায় অভিযোগগুলো শুনে মনে মনে ভাবে, বুড়ি নাগিন সুযোগ পেলে আমার নাগিনের পিছনে পড়া যায়, আর আমার নাগিন আমারে সবল দেয়। এই দুই নাগিনের জ্বালায় জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। তৌসিরেরও খারাপ লাগে কথাটা। তারপর সে বলে, তুই যে কাম করস ওইটা পুরাটা বিবিজান জানলে এতক্ষণ কবর দিয়ে দিত তোরে। তালুকদারের মাইয়া শুক্রিয়া আদায় কর যে তেমন কিছু হয় নাই। নাজার রাগি চোখে তৌসিরের দিকে তাকিয়ে কুড়ো গলায় বলে, তাহলে জানিয়ে দিন। বললাম তো, মরণে আমার দ্বিধা নেই, আমি মরে যেতে চাই, মেরে ফেলুন, সব দোষ তো আমার। আপনি নিজেই বিবিজানের দোষ দেখেন বা না দেখেন, বা দেখেছিলেন পূর্বে? তৌসির নাজার দিকে কঠোর দৃষ্টিতে তাকায়। বড্ড সাহস হয়ে গেছে নাজার। সে বিবিজান সম্পর্কে এমন ধারণা তৌসিরের রাখে না। সেসব কথা নাজা তাকে নিয়ে বলতেছে। তৌসির ঝাঁঝালো কণ্ঠে বলে, না, দেখিনি, আমার বিবিজানের লগে নিজের তুলনা দিস না, ওনার পায়ের ধুলার সমানও তুই না। খাবার আমি নিয়ে আইতাছি, নয়তো পাঠাই দিমু, চুপচাপ খায়া ওষুধ খায়া নিবি, আর বাইরে যাইতে হইব। এই বলে তৌসি লুঙ্গির দুকন তুলে নিয়ে কোমরে গুছতে গুছতে রুম থেকে বাইরে বেরিয়ে গেল। নাজা চুপ বসে থাকে, ঠিকঠাক করে নেয় সে খাবে না। কেন তার ভেতরে এমন নীরব বিদ্রোহ আসছে, সে প্রশ্নের স্পষ্ট উত্তর সে খুঁজেও পাচ্ছে না। আসল সত্যটা হলো, তৌসিরের সদ্য করা ব্যবহার নাজার মনোপ্রত হয়নি। নাজা যে খারাপ সেটা সত্য, নিজের কাছেও স্বীকার করে। তবুও তৌসির কেন এমন রূপ আচরণ করলো তার সাথে? যদি তৌসিরের কাছ থেকে এমন ধরনের কঠোরতা এক প্রকার প্রত্যাশী ছিল, তবুও যেন আজকে আচরণটা নাজার পক্ষে মেনে নেওয়া কঠিন হলো। সম্ভবত তৌসির তাকে বড্ড বেশি আহ্লাদ করে যত্ন করে রেখেছে। ভালোবাসার এমন উষ্ণ আস্তরণ ভেদ করে আসা এক তিক্ত তা নাজা হজম করতে পারেনি, বা হজম করা সম্ভব হয়নি। তার মনে কেবল অবুঝ অভিমান যোগ বেশে বধেছে, তাই সে মানতে পারছে না তৌসিরের এই আচরণ। তৌসির কুটিরে সে রুদ্র আর নাজিম চাচাকে নিয়ে পার্টি অফিসে যাবে বলে, কিন্তু এসে দেখে কেরামত আর নাজিম চাচা উড়াধুরা নাচতেছে, আর রুদ্র বসে বসে তাদের উৎসাহ দিচ্ছে। এ নাচের কারণ কি? শেখ হাসিনার ফাঁসির রায় স্পিকার টাস টাস করে বাজতেছে। রায় দেখেছে দেশের মানুষ, খুশি আজ আমরা।
বঙ্গকন্যার ফাঁসিতে মিছিল দাও তোমরা। রায় দেখেছে দেশের মানুষ, খুশি আজ আমরা। জুলাই হত্যা বিডিআর, শাপলা হলো মাসাকার, ডাইনিক খুনি পালাইছে, জুলাই যোদ্ধা হলো জয়। ফাঁসি চাই শেখ হাসিনা, ফাঁসি চাই শেখ হাসিনা, ফাঁসি চাই শেখ হাসিনা, ফাঁসি চাই শেখ হাসিনা। জয় বাংলা, ফাঁসি এবার সামলা। জয় বাংলা, শেখ হাসিনার মামলা। জয় বাংলা, ফাঁসি এবার সামলা। জয় বাংলা, শেখ হাসিনার মামলা। তৌসিরের মন চাচ্ছে এই গান শুনে একটা ডান্স দিতে, কিন্তু তারপরও সে এদের এসব পাগলামিতে মতো না হয়ে রুদ্রের পাশে এসে বসতে বসতে রুদ্রকে বলে, মাঙ্গের নাতি নুহমান রে কল লাগা। নাজেম চাচার কেরামত নাচ থামিয়ে দিয়ে তাদের অপোজিটে সোফায় বসে থাকা ভাতিজা আপার রায় তো হইয়া গেছে, আর এমন গান করো। তৌসির মুচকি এসে বলে, এসবতে কি হইব, ফাঁসি কি আর হইব? দেখো আপা, বিন্দাসি বাজব। নাজিম চাচা সিগারেট পকেট থেকে একটা মুখে নিতে নিতে বললেন, সে তো হইব না, তারপরও শাস্তি যে ঘোষণা হয়েছে এমনি খুশি লাগতেছে, শান্তি লাগতেছে। রুদ্র তাদের কথার মাঝখানে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সামনে নির্বাচন, আমাদের দলে তো মেলা মানুষ যোগ দিতেছে। তন্ময় চাচা মিছিলে বহুত লোক আইছিল। তৌসি রুদ্রের কথায় উল্টো পিষে গলা লবণাক্ত ঝাঁজ নিয়ে বলে, কিছু মদন আছে যারা বিগত 16 বছর লীগের লুঙ্গির নিচে লুকাই আসিল। লুঙ্গি খুলা যাওয়ার পর এরা মরার জিয়া ছাড়া নাই কোনো উপায়, তাই তারা জিয়ার দলে গেছে। তৌসির কথা শুনে সবার মুখ ঝরে হাসি আলো ছিতরে পড়ল। রুদ্র এবার নুহমানকে ফোন দিয়ে তৌসিরের কাছে দেয়। নুহমান ওই পাশ থেকে বৃতৃষ্ণা নিয়ে বলে, কি করবো ভাইজান, ওরা তো মানতাছে না। এখন আমাদের লোকরে ওদের ইচ্ছা মতো সিলতাছে। তৌসির এ শুনে আলাদা একটা পৈশাসিক আনন্দ অনুভব করে। ওদাতে দাঁত চেপে বলে, মারাতি ঘরের মারাতি, এমন একদম জায়গা মতো দে। টুটটুটে টুটটুট করতেছে না, একটারও ছাড়বি না, সবগুলোর একদম দেখা নিমু আমার লগে গদ্দারি। রাত বাজে 10টা, চারপাশটা থেমে গেছে থমথমে হয়ে, ভারী হয়ে আছে শহরের যান্ত্রিক কোলাহল, সারাদিনের ক্লান্তি শেষে ঝিমিয়ে পড়েছে। নাজা বেলকনিতে রাখা সোফায় শরীরটা এলিয়ে দিয়েছে, পা দুটোর সামনে ছোট টি টেবিলের ওপর তুলে রাখা খোলা চুলগুলো রাতের এলোমেলো বাতাস বারংবার মুখে এসে পড়ছে, কিন্তু সেগুলো সরিয়ে দেওয়ার মতো তাগিদ সে বোধ করতেছে না। বাইরের অন্ধকারের চেয়েও গভীর এক অন্ধকার তার অন্তরে গ্রাস করেছে। নিজেকে বড্ড একা লাগছে তার, একার চেয়েও বেশি একা। এই একাকিত্বের বাইরে নয়, ভেতরের এমন এক শূন্যতা যা বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। গালের ওপর শুকিয়ে যাওয়া লোনা দাগের ওপর দিয়ে গড়িয়ে পড়ে আরও এক ফোঁটা তপ্ত অশ্রু। নাজা কাঁদছে নিঃশব্দে। এই শূন্যতার মধ্যে সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, পাথরের মতো ভারী আর অটল একটা সিদ্ধান্ত। আর নয়, এই গ্লানির জীবন আর নয়। সে তৌসিরের মুখোমুখি হবে, সব বলে দিবে, জানতে চাইবে কেন এই অভিমান আর কেন এই অভিনয় করছে, কি তার আসল উদ্দেশ্য। তারপর এই দ্বিধার জীবন থেকে মুক্তি নেবে। সে তৌসিরের কাছ থেকে তালাক নিবে। সিদ্ধান্ত নিতে গিয়ে তার বুক কেঁপে যায়, তা নয়। সে জানে এই পথে কত বাধা। তার বাবা চাচা এই চরম পদক্ষেপে কখনোই রাজি হবেন না। অদৃশ্য শিকল দিয়ে তারা বেঁধে ফেলবে তাকে, কিন্তু নাজা আর কিছু করার নেই। অসহ্য এক অপরাধবোধ তাকে অনুশোচনার এক অদৃশ্য ফাঁসের মতোই তার গলা টিপে ধরেছে। প্রতিটা মুহূর্তে সে নিজেকে ঘৃণা করছে। আয়নায় নিজের চোখের দিকে তাকাতেও ভয় হয়। এই সত্তাটাকে সে আর বইতে পারছে না। বড্ড ক্লান্ত হয়ে গেছে সে, বড্ড কষ্ট হচ্ছে, বড্ড যন্ত্রণা হচ্ছে। নাজা চোখ বন্ধ করে। এই মিথ্যার জীবনে কাটানোর চেয়ে নিঃসঙ্গ জীবনও অনেক শ্রেয়। সে জীবনে কষ্ট থাকবে না, সেই জীবনে কষ্ট থাকবে, একাকিত্ব থাকবে, কিন্তু এক আত্মগ্লানি থাকবে না। অন্তত নিজের সত্তার কাছে নিজের সৎ থাকা যাবে। নিজের কাজের জন্য নিজেকে এতটা ঘৃণা করতে হবে না। রাতের অন্ধকার নাজার মনের অন্ধকারের সাথে একাত্ম হয়ে গেছে। শুধু তার ভেতরের সিদ্ধান্তটা ওই দূর আকাশের সবচেয়ে বিষমকর তারাটির মতোই একাকিত্ব চলচল করছে। কাজকর্ম খাওয়া দাওয়া শেষ করে তৌসি রুমে ফিরেছিল। আসার সময় তার চোখ পড়ল সিমরান তাদের রুমের দিকে যাচ্ছে।
হাতে খাবারের প্লেট। তৌসির পেছন থেকে ওকে ডাক দেয়, এই খালি কালো, এদিকে আমার কাছে দে, আমি নিয়ে যাচ্ছি। খালি ডাকটা শুনে সিমরানের রাগ হলো। সে পিছন দিক দিয়ে নাক মুখ কুচকে বলল, আমি খালি হলে তুমি কি কালা পাঠা? তুমি আমারে খালি ডাকো কেন? তৌসির হাসতে হাসতে সিমরানের সামনে দাঁড়ায়। ওর হাতে ট্রেটা হাতে নিতে নিতে বলে, ভাইয়ের রং করি বুঝোস না, এমনি চেতস কেন? সিমরান আলতো হেসে বলল, আচ্ছা বাদ দাও, ভাবি তো দুপুরে খায়নি, খাবার নিয়ে গিয়েছিলাম, খেলো না। কথাটা শুনেই তৌসিরের কপাল কুঁচকে গেল। মনে মনে ভাবলো নিশ্চয়ই ঝোল দেখিয়ে খায়নি। সিমরানকে সে বলে, আচ্ছা আমি দেখতেছি। সিমরান মাথা নাড়ায়, আচ্ছা। তৌসির রুমে এসে দেখে নাজ এখানে নেই। তার মনে হলো বেলকনিতে আছে। খাবারের ট্রেটা রুমে রেখে সে ধীর পায়ে বেলকনির দিকে এগিয়ে যায়। তৌসিরের উপস্থিতি টের পেয়ে নাজা চট করে চোখ মুখ মুছে রুক্ষ ভঙ্গিতে বসে তৌসিরের নাজার সামনে এসে দাঁড়ায়। চোখে পড়ে তার আলগোছে রূপে। লালচে কালো চুলগুলো পিঠে ঘাড়ে চারপাশে ছড়িয়ে ছিটে আছে, পরনের অন্য নেই। এই অগোছালো নাজাকে সে ভীষণ সুন্দর লাগছে। অতুলনীয় রূপের অধিকারী সে। তাকে তো যেমন তেমন অবস্থায় অপরূপ লাগবেই। তৌসির নাজার পাশে সে বসতে বসতে জিজ্ঞেস করে, ভাবে চুল ছাইরা উড়াইয়া উন্নাসার এমনে বেহুশের মতো বৈশা আছো কেন? হুশ জ্ঞান ছাড়া কাজকর্ম যারা করে আর কি, অগমতো বৈশা আছো কেন? কেনলো আমার রূপসী নাগিন, এ কেমন কথা? নিত্য তৌসিরের এমন ব্যক্ত, এক এক নের এক এক ডাক। আজও তাই করলো। নাজার ইচ্ছে হয় কঠিন কিছু বলতে, কিন্তু দুপুরে তৌসিরের আচরণের কথা মনে পড়তে একটা আলাদা অভিমানের ছোঁয়া লাগে তার অন্তরে। সে চুপচাপ স্থির, সামনে চেয়ে উত্তর দেয়, বেফাস আর কি, চারদিকে পর্দা ফেলা, কেউ দেখবে না আমায়, আমার ইচ্ছে হয়েছে তাই বসে আছি। কথাগুলো নাজা তীক্ষ্ণ অভিমানে শুধালো। কেন, কি জন্য অভিমান করলো তা সে নিজেও জানে না। মনটা বিষে ভরেছে তাই। কিছুই ভালো লাগছে না, কিচ্ছু না। তৌসির বুঝে যায় নাজা চটে আছে, তাই আর কিছু না বলে ধীরে ধীরে নাজার পাশে ঘেঁষে বসে বলে। হাত বাড়িয়ে ওকে শূন্য তুলে নিজের কোলে বসায়। নাজার সারা শরীর তরঙ্গের মতো ঝিনঝিনিয়ে ওঠে। তৌসিরের কোলে বসা অস্বাভাবিক কিছু তার কাছে নয়। তৌসিরের বুকে চেপে পিঠে ঠেলে নেয় ওকে। এক কথায় তৌসিরের সাথে একদম লেপটে গেছে। তৌসিরের শ্বাস প্রশ্বাসের শব্দ সে পাচ্ছে। নাজা পাথরের মতো জমে আছে। তৌসির এক হাতে ওর ঘাড়ে চুলগুলো অন্য পাশে সরিয়ে দিয়ে ওর চোখের কোণে তাকায়। চোখের দুকোণে পানির কোণা চিকচিক করছে। তৌসির দেখে নরম গলায় জিজ্ঞেস করে, চোখে পানি কেন? নাজা তৌসিরের প্রশ্নে মুখপানে তাকায়, তথাকথিত কোনো জবাব না দিয়ে সে শোধায় না, নিরুত্তর হয় কিছুক্ষণ। এ দেখে তৌসির সরু চাহনি ওর মুখে ছড়িয়ে দিয়ে সন্ধিহান স্বরে বনে, আমারে ঠকানোর অনুশোচনায় পানি নাকি? নাজা এ কথা শুনে তাচ্ছিলের এক তুচ্ছ হাসি টেনে তোলে ঠোঁটের কোণে, মোটেও না। তাহলে পানি কেন? এমনি শুনে তৌসির একটা পাল্টা প্রশ্ন ছুড়ে, না। দীর্ঘশ্বাস ফেলে নাজার গলার কাছে না কেনে চোখ বুজে নাকে টেনে তৃপ্তির সহিত শৈলের গ্রাণ নেয়। নাজা গা গুলিয়ে ওঠে এতে। নাজা তৌসিরের বুকে ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দেয়। এমন গাঁজাখোরের মতো কাহিনী করতেছেন কেন? তৌসির মুচকি এসে নাজার থুতনি আলতোভাবে চেপে ধরে বলে, আজকে তোমার একেবারে মনের মতো ভিতর নিয়া মন চাইছে। নাজার আত্মা কেঁপে ওঠে কথায়। তৌসির সত্যি আজ মনে হয় কিছু একটা করে নিবে। নাজা ভয় পেয়ে যায়। সবসময়ের মতো তা আড়াল করে নেয়। তৌসির নাজার চোখের দিকে তাকিয়ে হালকা বুড়ো কুচকে চেয়ে নাজাকে জিজ্ঞেস করে, আমি লুঙ্গির গুট কিন্তু খুলতে পারি তোমার লাই? তৌসিরের কথাটা শুনে নাজার অন্তরের অন্তঃস্থল অবধি ঠান্ডা হয়ে যায়। কি উত্তর দিবে বুঝে উঠতে পারে না সে। স্নায়ুগুলো বোধহয় তিরতির করে কাঁপছে। আগে দ্বিধা ভুগে তৌসিরের উত্তরে শোধায়, আপনার ইচ্ছা। আমি তো বলেছি বিয়ে পরে ধরে আপনার অধিকার আপনাকে নিতে, কিন্তু আপনি নেননি। আজ যদি আপনার মনে হয় অসুস্থ শরীরের ওপর নিবেন, তো আমি কিছু বলবো না। তাহলে আপনার মর্জিকে আমি বাধাও দিব না, কারণ ক্ষমতা আমার নেই। তৌসির নাজার কথায় মিষ্টি হাসে। সব করার পর তো এমনিতেই অসুস্থ হইবা, তাহলে একেবারে হও, আর দেরি করে জায়েজ হইব না। তৌসিরের কথায় কাটার মতো বিধে নাজার গায়ে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। চুপচাপ মেনে নিয়ে মাথা নাড়ে বলে, আমি বেতম করব না।
তৌসির নিশ্চিত হতে আবারও জিজ্ঞেস করে, সত্যি তো? পরে কান্নাকাটি জোরবা না তো? বললাম তো না। তোমার লগে জোর করছি? নাজা আসতে নেয় উত্তর দেয়, না তেমন কিছু আমি করব না। তৌসির নাজার কথায় হো হো করে হেসে ওঠে। এবার এতক্ষণ ধরে মজা করছিল, দেখতেছিল নাজার কি অবস্থা হয় তা। তৌসির নাজার হাত মুঠোয় নিয়ে শক্ত করে ধরে, কারণ নাজার হাত অনবরত কাঁপছে। তৌসির নাজার হাতটা নিজের বক্ষের এক অংশে চেপে ধরে। ভয় পেও না, তুমি বিশ্বাসঘাতক হলেও আমি অত্যাচারী নই। নাজা বুঝে যায় তৌসির ফাজলামি করতেছিল ওর সাথে। নাজা একটু স্বস্তি পায়, অতঃপর তৌসিরকে বলে, তৌসির সাহেব, আমাকে তালাক দিয়ে দিন, ছেড়ে দিন আমায়। এই বিশ্বাসঘাতক আমি সারা জীবন শুধু আপনার বিশ্বাসের ক্ষতবিক্ষতই করব। তৌসির শুনে তপ্ত শ্বাস ত্যাগ করে। তোমার দখল আমার আত্মা পর্যন্ত, তোমারে ছাড়তে হইলে তো আপন আত্মারে তালাক দিতে হইব। তৌসিরের কথায় নাজা দৃষ্টি নিবদ্ধ হয়, তৌসিরের চোখে আশ্রয় নেয়। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে তৌসিরের পানে নাজা। নাজা নিস্তেজ অনুকরণ বুনে বারে, এই কতারের জন্য এত প্রেম? তৌসির সশব্দে খাঁটি স্বরে বলে, তোমার টুটটুটের টুটটুট কিছুই না। মায়া হইতে পারে, আমার নিজেরও ভালো জানা নাই কোনটা কি। নাজা বুক চিরে নিঃশ্বাসের ভার নামিয়ে নেয়। কাউকে ভালোবাসলে প্রথম স্তর হয়তো এটি। এমন অনুভব আমারও হয়েছিল যখন আমি তাকে ভালোবাসতে শুরু করলাম। আপনি আমায় ভালোবাসতে চান না, কারণ আমায় যে ভালোবেসেছিল, একটু সুখেও থাকতে চেয়েছিল, সে বিরহে পড়ছে। তৌসির মুস্কি হাসে। মুস্কি হেসে মোহচ্ছিন্ন চাহনি নিবদ্ধ করে নাজার মুখপানে, আর বলে, যারে ভালোবাসো তারে কখনো চাও? এখনো আশা রাখো কি? নাজা তৌসিরের প্রশ্ন শুনে মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, এখনো চাই, খুব খুব করে চাই। তাকে চাওয়া আর তাকে পাওয়ার তীব্র লালসায় মরি আমি। এই বলে তৌসিরের মুখে চায়। তৌসির নিরুত্তর। নাজা তৌসিরের কাছে এসে দুর্বল স্বরে জানতে চায়, তৌসির বর্তমানে দাঁড়িয়ে সমাজের সব নিয়ম ভঙ্গ করে আমি কি আমার প্রিয় মানুষটাকে পেতে পারি না? তৌসির নাজারের কথায় রাগ করে না, যদিও রাগ হয়, তারপর অপ্রকাশ রেখেই বলে, পেতে পারো। কিভাবে? তৌসির স্বাভাবিক খাঁটি সুরে বনে, এই তো কোনো এক রাইতের বেলায় আমারে ঘুমের মধ্যে কুপাইয়া দয়ালের দরবারে পাঠাইয়া তুমি হারাইয়া যাইবা তোমার লাঙ্গের হাত ধরিয়া। নাজা জানতো এমন কিছুই তৌসির ওকে বলবে। ভীষণ রাগ হয় নাজার। রাগে ঝাঁকে চোখ মুখ লাল হয়ে ওঠে, দাঁতে দাঁত পিষে তৌসিরের চোখের দিকে তাকিয়ে বলে, আপনি মেয়ে একটা অসহ্য মানব। কোনো ভালো কথা আপনার জবানে নেই, আর না আছে ভালো দিক। তৌসির কিছু বলে না, মৃদু হেসে খই সুখ সুগম্ভীর সুধায়, আমার কোনো ভালো দিক নেই, আমার সর্বদিক মিলাইয়া আমি মানুষটা মন্দ ভারী। এতে নাজার কেন জানি কিছুটা খারাপ লাগে। ওর বলা উচিত হয়নি যে তৌসিরের কোনো ভালো দিক নেই। নাজার কোনো বাক্য শোধায় না, চুপচাপ নিজের ভেতরে গুটিয়ে যায়। তৌসির নাজার কপালে পড়া বেবি হেয়ারগুলো কানের পাশে গুঁজে দিতে দিতে জিজ্ঞেস করে, আমার যন্ত্রণা যদি দিলে তুমি শান্তি না পাও, ভাত খাও নাই কেন? নাজা কি বলবে এখন? বলবে কি আপনার ওপর অভিমান করে খায়নি? এটা বলবে আপনি কেন আমার ওপর অমন আচরণ করলেন? আপনার যাওয়ার কি এত জরুরি ছিল? আমাকে খাইয়ে গেলে কি হতো? কথাগুলো নাজার বুকের গহীনে চাপা রয়। সে শান্ত গলায় বলে, আমি খেয়েছি। রুমে প্লেট থাকতো না খেলে? প্লেট নেই দেখুন গিয়ে। তৌসির নাজার এই মিথ্যা কথা বড়ই বিরক্ত। তিক্ত সুরে তৌসির বলে, এই টুটটুটের নাতি, মিথ্যা বলস কারে? তুই খাস নাই আমি ভালো করেই জানি। গালি খেয়ে নাজা ছ্যাদ করে ওঠে, তো খাইনি তো খাইনি, এতে এত কথা বলার কি আছে? এই বিশ্বাসঘাতক আমি না হয় না খেয়ে মরে গেলাম, তাতে আপনার কি? তৌসির স্পষ্ট বুঝতে পারে নাজার কথায় অভিমানের আজ। নাজার গলা টুপ করে ওষ্ঠ ছুঁয়ে জিজ্ঞেস করে, দুপুরে করা আচরণের জন্য রাগ করছে নাকি? তালুকদারের মাইয়া? না, কেন রাগ করব? আমি কে আপনার? আপনি কে আমার? তৌসির বিরক্তি সুরে উচ্চারণ করে, তোমার টুটটুটের ঝাল আমি জানি, কিন্তু এত ঝালে ভরা তা আমি জানতাম না। নাজা চোখে রাগে লাল বর্ণ ধারণ করেছে। সে ক্রোধ নিয়ে বলে ওঠে, মুখ সামলায় কথা বলুন।
তৌসিরও তেরামি করে উত্তর দেয়, তুমিও তোমার টুটটুট সামলাও, ঝালো সামলাও। আপনি এত অশ্লীল কেন, এভাবে গালাগালি কেন করেন? তৌসির নাজার কথায় থুতনিতে হাত রেখে বলে, তুই গদ্দারগিরি করবি আর আমি গালি দিলেই দোষ। মন তো চাইতেছিল এক টানে আমনি আরেক টান দিয়া তোরে ফাইরা ফেলাই। ওষুধ একবেলা না খেলে কি ক্ষতি হইব তুই জানোস? কত টাকার ওষুধ আনছি জানোস তুই? টাকার কথা শুনে নাজা তৌসিরের কাছ থেকে সরে যেতে চেয়ে বলে, টাকার খোটা দিচ্ছেন? বলুন কত টাকা লাগে। দিচ্ছি আমি, ছোট লোক কোথাকার, ছি। তৌসিরাকে জাপটে নিজের বক্ষে মিশে নিতে নিতে বলে, টাকার খোটা দিচ্ছি না, হিসাব নিচ্ছি। ওষুধ তো টাকা দিয়ে আনছি, এগুলো না খাইলে টাকা নষ্ট হইব না? আর আমি এক পয়সাও নষ্ট করার বান্দা না, যেটা লাগবো সেটাই দিমু। নাজা উঠে যেতে চাইলো, কিন্তু তৌসিরকে যেতে দিল না। নিচে উল্টো করে আষ্টে পিষ্টে নিল। নাজা তৌসিরের কোলে সুবিধা মতো বসতে বসতে বলে, হ্যাঁ জানি তো, টাকা পয়সা যদি অভাব হতো তাহলে এই আখিরি কিপটামি মানা যায়, কিন্তু টাকা পয়সা রাখতেও কিপটামু কেন? এত টাকা পয়সা নিয়ে কি কবরে যাবেন নাকি? ছি ছি। তৌসির নাজার পরনে জার্সিটা ধীর হাতে ওপরে তুলে উন্মুক্ত পেটে পিঠে কোমরে হাতে উৎস স্পর্শ করে এটা দিতে দিতে বলে, আমার কাছে তোমার অতিরিক্ত টাকা পয়সা নাই, যা আছে সীমিত, তাই ব্যয় না কইরা আয় করার চেষ্টা করি। নাজা তৌসিরের কথায় উত্তর দিল না, ভেংচি মাছের মতোই ভেংচি কাটল। তৌসিরের ছোঁয়া আলাদা, বড্ড প্রয়ে ও ছোঁয়া, গা তরঙ্গের ন্যায় তরম্বিত হলো। নাজার শ্বাস বন্ধ হয়ে আসতে উষ্ণ নেশাক্ত স্পর্শে নাজা তৌসিরের দুহাত খাবলে ধরে চিৎকার করে, তৌসির এমন করবেন না, আমি শেষ হয়ে যাব। এই বলে অসুস্থতে তৌসিরের কাঁধে হেলান দেওয়ার মতো মাথা হেলিয়ে পড়ে। তৌসির এ সুযোগে নাজা টান টান গলায় উষ্ঠ গুজে দেয়, বারংবার কয়েকবার দাঁতও বসে দেয়, সাথে তার অবাধ আঙ্গুলে পেরেকের মতোই বিচরণ। নাজা শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছিল। তৌসিরের দাড়ির আঘাতে বড্ড অসহনীয় অস্বস্তি পাচ্ছিল সেও। তৌসির নাজের গলা থেকে মুখ তুলতে তুলতে বলে, এতটুকু তোর যাই যাই অবস্থা, এমনিতেও মন তোর ধুরুম। ওই দিন তুই আদৌ বাইচ্চা রইবি, আর এমনিতে অল্পতেও চিৎকার করস খেলা টুট। নাজা তৌসিরের দুহাতের চামড়ায় নখ বসিয়ে দেয় যাতে হাত সরিয়ে নেয়, কিন্তু তা হয় না। তৌসির তো আর সরাবে না। নাজা বিরক্তিতে তীক্ষ্ণ গলায় বলে, হাত সরান বদবয়স পুরুষ। তৌসির নাজার কথায় কয়েকটা গালেও আবার উষ্ণ ছুঁয়ে দিয়ে আবারও নিজের গাল ঘেঁষে নিয়ে নামিয়ে আনে। নাজার হাত ঘুরিয়ে তৌসিরের চুলের মুঠি ধরে চোখ বুলিয়ে চিৎকার করে ওঠে। তৌসির মুখ সরিয়ে দাঁড়িয়ে লাগিয়েছে আবার। তৌসির নাজার কথায় মুখ তুলে নিতে ওকে বলে, তা একটা কথা জিগাইবার আছে। নাজা ছটফট করতেই বলে, কি? তৌসির ওর আঘাতপ্রাপ্ত জায়গা থেকে হাত সরিয়ে নিয়ে ওকে স্বস্তি দেয়। নাজাতে শান্তি নিঃশ্বাস ছেড়ে দিয়ে উঠে বসে। নাজা ঠিক হওয়ার পর আবার সরু চোখে তার দিকে তাকায়। তৌসির জিজ্ঞেস করে, আমার ড্রয়ার থেকে কত টাকা নিছেন ম্যাডাম? একটু কম তো। টাকার কথা শুনে নাজা অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয়। ধরা খেয়ে গেল। তৌসিরের বাড়ির কাজে একটা ছোট্ট ছেলে, পড়াশোনা করে টুকটাক বাড়ির কাজও করে, ফোরে পড়ে। নাজার কাছে বিকালে সে আবদার এঁটেছিল, ভাবি আমারে 20 টাকা দেন, আমি পেন্সিল কিনবো। নাজা তৌসিরের ড্রয়ার খুলে তখন ড্রয়ারে একটা 10 টাকার নোট আর একটা 20 টাকার নোট ছিল। নাজা সেই 20 টাকা মাজেদকে দিয়েছিল, কিন্তু এখন নাজা তা স্বীকার না করে বলে ওঠে, আমার সব টাকা পয়সার কথা জানি না, ডাকাইতের বাচ্চা, আমার ড্রয়ারে 400 টাকা ছিল, কি করছো সেগুলা? 400 টাকায় শুনে নাজা তৌসিরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, মিথ্যা বলতেছেন কেন? মাত্র 30 টাকা ছিল, আমি 20 টাকা মাজেদকে দিছি, সে পেন্সিল কিনবে। তৌসির হেসে বলে, এ কথাটা আগে কইলে কি হইতো? আর শোনো, এমন কাউরে টাকা দিও না, 20 টাকা হইলেও আমার রক্ত পানি করা টাকা। না দিব না, হাড় কিপটে বদমাস লোক কোথাকার। তৌসির নাজার ঘাড়ে আবারও মুখ গুজে দিতে দিতে বলে, তাইলে হইল, ডাকাতি নি, তাড়াতাড়ি রুমে আয়, ভাত খাবি? না আমি খাবো না। তৌসির ওর কথায় পাত্তা দেয় না, নিজের ইচ্ছা মতো গালে ওষ্ঠ ছুঁয়ে বাহুবন্ধনে আবদ্ধ করে রুমে নিয়ে আসে।
খাবারের প্লেটে নাজার সামনে রেখে বসতে বসতে বলে, খেয়ে নাও, রাগ করলে তোমারই ক্ষতি, আমার না। নাজা আরও রাগ দেখায়, না খিদেতে পেট জ্বলে যাচ্ছে। তৌসিরের ওপর রাগটা কমেছে। নাজা আরও হাত বাড়ায়। নাজা কারো হাতে খাবার খাবে না। হাসপাতালে যখন ছিল তখনও কাঁপাকাঁপি হাতে নিজেই খেয়েছে, তারপরও কারো হাতে খায়নি। তৌসির অনেকবার মুখে তুলে দিয়েছে, কিন্তু না, নিজের হাত ব্যতীত কারো হাতে খাবার গিলতে পারে না। এই এখন ও খাবে, নিজের হাতে খাবে, তাও তৌসিরের হাতে নয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে নাজা অজু করার জন্য ওয়াশরুমে ঢুকেছে। দেখে তৌসি ততক্ষণে ফিরে এসেছে। তৌসি নিচে গেছে খাবার ট্রেগুলো রেখে আসতে। অজু সেরে নাজা ঘরে পা রাখতে দেখে তৌসির আবার এতক্ষণে ফিরে এসেছে। ইদানি নাজা একটা বিষয় খুব স্পষ্ট টের পাচ্ছে। তৌসির বেশ দ্রুত ঘুমিয়ে পড়া তারা দেখায়, অথচ বিয়ের পর প্রথম দিনগুলো তার সঙ্গীদের সাথে কত রাত অবধি জেগে থাকতো, টুকিটাকি গল্প বা নিছক খুনসুটিতে সময় কাটাতো। এখন সে আড্ডার সময়টা কমিয়ে দিয়েছে, হয়তো নাচার জন্যই আড্ডাতে যায় না। তৌসির শান্তভাবে দরজা বন্ধ করে দেয়। কক্ষে একমাত্র আলোটা নিভিয়ে দিয়ে ঘরটা প্রখর অন্ধকারে ডুবে যায়। মৃদু অন্ধকারে তৌসিরের দিকে এগিয়ে আসে। তাকে কথা বলার সুযোগ না দিয়ে এক মুহূর্তের মধ্যে নাজা আলতো করে কোলে তুলে নিয়ে বিছানায় চলে আসে। নাজা বিনা বাক্যে তৌসিরের বুকে আশ্রয়ে মাথা রেখে চোখ বুজে নেয়। তৌসিরের শরীরে চেনা প্রিয় গ্রান্টে মনটা ভরে আসে তার। নিঃশ্বাসের সাথে টেনে নিতে নিতে থাকে সে। নাজার মনের গভীরতা একটু প্রশ্ন বহুবার ঘুরপাক খাচ্ছিল। প্রশ্নটা করা উচিত হবে কিনা সে দ্বিধায় মন সায় দিচ্ছিল না, কিন্তু সন্দেহ নামক কীট এবার মনে ঢুকেছে, সহজে শান্তি মিলে না। শেষে অনেক দ্বিধাদ্বন্দ্বের পর তৌসিরের বক্ষে মাথা তুলে তার মুখের দিকে চেয়ে নাজা মনের বিরুদ্ধে গিয়ে শেষমেশ প্রশ্নটি করেই ফেলে, আচ্ছা তৌসির, আপনাদের পরিবারে কি কেউ তামিলে আছে? তামিল শব্দটি শোনা মাত্রই তৌসিরের দেহের অভ্যন্তরে এক শীতল স্রোত বয়ে যায়। রাগে দম প্রায় বন্ধ হয়ে গেছে আসার জোগাড়। তার ইচ্ছে হয় নাজাকে ঠাটে একটা চর বসিয়ে দিতে। কিভাবে এই প্রসঙ্গ তুলল, কিন্তু এটা করলে নাজার সন্দেহ আরও বাড়বে। এই চিন্তায় মাথা আসতে তৌসির নিজেকে ইস্পাত কঠিনের মতো সামলে নেয়। মুখমণ্ডলের সম্বন্ধ উদ্যোগের ছাপ না ফুটে স্বাভাবিক থাকার ভান করে। তৌসির উত্তর করে, উত্তরের ধরন হয় না, আমাদের বাড়িতে তেমন কেউ নাই। তৌসির এমন মিথ্যা উত্তরে নাজা চুপসে যায়। সে জানে শিকদার পরিবারে একজন তামিল বংশধরের মানুষ আছে, আর তৌসির সজ্ঞানে তাকে মিথ্যা বলছে। নাজা এক নতুন বিপত্তিতে পড়েছে। যদি তৌসির শুধু একটু আঁচ নেয় আর তার জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্য ধরে ফেলে, তাহলে প্রস্তুতি সামাল দিতে এবং তৌসিরের মনোযোগ এবং সন্দেহ থেকে সরিয়ে আনতে, তার দিকে ঘোরাতে নাজার মরিয়া হতে হবে। মরিয়া হয়ে নাজা একটি ফাঁদ খুঁজতে শুরু করে। তখনই তার চোখ পড়ে তৌসিরের উষ্টের দিকে সুঠাম চোখ, ঠোঁট গোড়া। ঠোঁট দেখতেই নাজার মনে পড়ে একটি দুষ্টু কল্পনার জন্ম দেয়। দ্বিধা ঝেড়ে সে তৌসিরের বুকে হাত দিয়ে ভর করে উঠে তৌসিরের মুখের ওপর নিয়ে আসে। নাজার হঠাৎ এমন অগ্রসর তৌসির ভুরু কুচকে আসে। বিস্ময় নিয়ে বলে, কি তালো টুটটুট, ঘুমাইতে নয় তুই? নাজা মুচকে এসে বলে, আমি একটা জিনিস ট্রাই করি। তৌসির কপাল ভাঁজ করে ফেলে, জিজ্ঞেস করে, কি তালো? নাজা ঠোঁটের কোণে একটা ঝিলিক মিষ্টি হাসি। এরপর তৌসির আর কিছু বলার সুযোগ না পেতেই দুগাল শক্ত করে চেপে ওর ওপর ভর দিয়ে চোখ বুজে নেয়। তৌসিরের রুক্ষ অভয়ন গাঢ় ওষ্ঠের রক্তিম আভা করতে তৌসিরের চোখ দুটো পায় বিস্ময়ে বড় হয়ে গেল। দ্রুত সে বিস্ময়ে উষ্ণ উত্তেজনায় পরিণত হয়। সে বিশ্বাস করতে পারছে না নাজা আজ অকপটে তাকে চাইছে। তৌসির এক হাতে নাজার ঘন কালো চুলগুলো মুঠো করে ধরে, অন্য হাতের অংশটা কিছুটা চেপে ধরে নাজাকে আবেশে একই ওষ্ঠের সাথে সেও তাল মেলালো। তৌসির আর নিজেকে সংবরণ করতে না পেরে ভালোবাসার পূর্ণ সায় দিচ্ছিল। তাদের ঘনিষ্ঠতার চরম পর্যায়ের দিকে যাচ্ছিল। সেই মুহূর্তে নাজা সুযোগ বুঝে একগাল থুতু তৌসিরের মুখে পুরে দেয়। এই আকস্মিক তৌসিরের দম আটকে যাওয়ার জোগাড়, থুথু করে গলা পর্যন্ত চলে গেছে।
তৌসির হতভম্ব হয়ে যায়। তীব্র বিতৃষ্ণায় এক ধাক্কায় নাজাকে নিজের থেকে সরিয়ে দ্রুত উঠে বসে। সে দ্রুত খাট থেকে নামে মুখ থেকে থুতু ডাস্টবিনে ফেলে দেয়। এরপর গড়গড়া কুলি করে মুখ পরিষ্কার করতে করতে নাজার দিকে তাকায়। দেখে নাজা এক পাশে বসে ঠোঁট মুছতে মুছতে মিসকি মিসকি হাসছে। তৌসির কুলি করা গ্লাস জায়গায় রাখতে রাখতে চূড়ান্ত বিরক্তি আর অবাক হওয়া মিশিয়ে বলে, ধুর বেটি, খবিস, কি করলি তুই? একদম যাচ্ছে তাই। নাজের কথায় চোখ বড় করে বলে, আমি একটা রিলসে আজ এটা দেখেছি তাই ট্রাই করলাম, আর আপনি এভাবেই করলেন। ওইখানে তো নায়ক আরো খুশি হয়। তৌসি নাজার চোখে চোখ রেখে বলে, তার মানে তুই সারাদিন ফোনে এসব স্যাসাজিনিদা হোস, তালুকদারের মাইয়া? ছি ছি, স্যা তালুকদার তো রেডি শিখেছে, স্যালো তালুকদারের মাইয়া স্যা। তৌসিরের এমন নাচ ছিটকানো দেখে নাজার অভিমান হলো। আরে আমি দেখি না এসব, এমনি সামনে আসছিল, তুই যা দেখবা তাই আইব। আমারে বুঝাও, আমি কি বুঝি না নাকি? তুমি যেডি দেখো ওই দিয়া হে, তুমি এসব রোমান্স দেখো তাই আইছে। নাজা মুখ বাঁকিয়ে বলে, হ্যাঁ দেখি তো, আপনার সমস্যা? তৌসি নাজার গাল টেনে ধরে, কিছুটা শাসন করে, কিছুটা সোহাগের সুরে, বয়স এখনো হয় নাই 18, তুই এসব দেহস, লজ্জা করে না? নাজে বা তৌসিরের কথায় জবাবে হালকা কঠিন স্বরে, কিন্তু মনের চাপা ক্ষোভ ওপরে দিয়ে বলে, তাহলে এটা আপনি কেন বুঝেন না? আমার বয়স হয়েছে এসব করার, যে আপনি হঠাৎই কথাবার্তা ছাড়া শুরু করে দেন। আমি কি করলাম? কেন ওই সময় সোফায় বসে কি করেছেন? তৌসির ভুরু কুচকে কিছুক্ষণ চুপ থেকে মৃদু এসে বলে, ও তার মানে সবটা তখনকার সময়ের প্রতিশোধ ছিল? হ্যাঁ, এখন প্রতিশোধ নেওয়ার কথা শেষ হইলে ঘুমাও। আচ্ছা। নাজা আচ্ছা বলে নিজের বালিশে শুতে যাবে, তার আগে তৌসির দ্রুতগতিতে বিছানায় উঠে ওকে টেনে নেয়। সে নাজাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে। নাজা অভিমান মুহূর্তেই কর্পূরের মতো যেন উবে গেল। সেও তৌসিরের বুকে মাথা রেখে নিশ্চিন্তে সেধিয়ে রয়। রাত এখন শেষ প্রান্তে, নিস্তব্ধ অন্ধকার, তৌসিরের শরীর ঘামে একাকার। ক্ষণে ক্ষণে শিউরে উঠছে সে, অবেচেতন মনের গহীনে এক ভয়াবহ দুঃস্বপ্নের আনাগোনা। চোখের সামনে ভেসে উঠেছে এক নরকীয় দৃশ্য। মেঝের মাঝে লুটিয়ে এক নারী বিভৎস দেহ, লিহান অগ্নিশিখা গ্রাস করেছে তাকে। অদূরে একটা টেবিলের ওপর নিথর হয়ে পড়ে আছে নারীর এক নগ্ন শরীর। এই বিভীষিকার পাশে কেউ একজন আর্তনাদ করছে বিকট চিৎকার করে। ভাষাটি তামিল। ঘুমের ঘোরে তৌসির ঠোঁট নড়ে ওঠে, আর্তনাদী শব্দের কণ্ঠে বিড়বিড়িয়ে আসে। এখানে দুইটা লাইন আছে যেটা হচ্ছে তামিল ভাষায় লেখা, এটা তো আর আমি পড়তে পারবো না, বাংলাটা পড়ি নিচে। তৌসিরের অস্ফুটন আর্তনাদ আর গঙ্গানির শব্দে নাজা কুকড়ে ওঠে, ঘুমটা ভেঙে যায়। অজানা আতঙ্কে বুকটা ধক করে ওঠে তার। তৌসিরের বুকের ওপর রাখা মাথাটা দ্রুত তুলে সে নিজের জার্সির ভেতর থেকে তৌসিরের হাতটা আলগোছে সরিয়ে আনতেই দূরে সরে তারপর কান পেতে বোঝার চেষ্টা করে কি বলছে মানুষটা। ভাষার কিছুটা বোধগম্য হলো না তার, তবে এটুকু বুঝতে আর বাকি রইল না তৌসির ঘোরের মধ্যে তামিল ভাষায় প্রলোভ বকছে। তৌসিরের শ্বাস প্রশ্বাস তখন দ্রুত থেকে ভারী, বুক হাঁপানোর মতো ওঠানামা করছে। নাজা আর এক মুহূর্ত দেরি করে না, তড়িৎ গতিতে তৌসিরকে ধাক্কা দেয়, প্রবল ঝাঁকুনি দেয়। কণ্ঠে একরাশ ভীতি আর উদ্বেগ নিয়ে ডেকে ওঠে, কি হলো আপনার? তৌসির, এমন করছেন কেন? এই তৌসির ঘুমের ঘর ভেঙে আসতেই তার ওপর নাজার আকস্মিক ধাক্কায় বিদ্যুতের মতোই চমকে উঠে বসে। কপালে জমে থাকা শীতল ঘাম মুছে নেয়। সে চারপাশে এক পলক তাকায়, তারপর নাজার বিস্ময় ধরা চোখের দিকে তাকিয়ে কণ্ঠ তীব্র অস্থিরতা নিয়ে জানতে চায়, তোমারে আমি কিছু করি নাই তো? কৈতরি, মারি নাই তো তোমারে আমি? তোমারে কি মারছি? ও কৈতরি, গদ্দারিনী, তালুকদারের মাইয়া, কস না? তৌসিরের এমন অদ্ভুত প্রশ্নে অস্থিরতা দেখে নাজা হকচকিয়ে যায়। আমতা আমতা করে সে শুধু বলে না। তো তৌসির নাজার ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে এক মুহূর্তের জন্য তাকায়। দৃষ্টি মলিন, কোনো মালিনতা নেই, বরং এক আশ্চর্য নির্মলতা। ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে সে পাশে টেবিল থেকে খালি জগটা হাতে নিয়ে নাজাকে বলে, তুমি ঘুমাও, আমি পানি পান করে আইতাছি। জগ বৈরানি আমনি। নাজা মাথা নেড়ে উত্তর দেয়, আচ্ছা যান। তৌসির দীর্ঘশ্বাস ফেলে ঘর ছাড়তে দ্রুত নিঃশ্বাস ফেলে নাজা। বালিশের নিচ থেকে তড়িঘড়ি করে ফোনটা বের করে মাস্টার চাচুকে কিছু একটা বার্তা পাঠায়। দরজার আড়ালে দাঁড়িয়ে সব দেখে তৌসির। সে যায়নি, এখানেই দাঁড়িয়েছিল।
না চাওয়া বড় বিশ্বাসঘাতকতা করছে। তৌসিরের নিশ্চিত ধারণা ঘুমের ঘোরে তার মুখ থেকে বেরিয়ে আসা তামিল প্রলাপ নিজেই নাজার কাউকে গোপন খবর পাঠিয়ে দিয়েছে। তৌসির এক তপ্ত শ্বাস ফেলে, হাতে জগ নিয়ে সিঁড়ি দিয়ে পা বাড়ায়। তার ঠোঁটে তিক্ততার সুর, সেই সুর শতরক্তের মতো শাসিয়ে আওড়ায়। তিল থেকে তাল, ধান থেকে চাল, আমি খারাপ আর আমার বউ নোবেল প্রাপ্ত সিনাল। এই বলে সে নিজে নিজে হেসে ওঠে। সেই হাসির করুণ বিদ্রূপ বোঝা যায়। তারপর সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। সিঁড়ির মাঝপথে বিবিজানের সাথে দেখা হয়ে যায়। এত রাতে বাড়ির বাইরে থেকে ফিরছে দেখে থমকে দাঁড়ায় তৌসির। জিজ্ঞেস করে, কোথায় গেছিলা এত রাইতে? বিবিজান এক মুহূর্ত থেমে গিয়ে সরলতা টেনে বলেন, এই তো পশ্চিম গাছের নিচে ওদের খাবার দিতে গেছিলাম। তৌসির শুধু সংলাপে জবাব দেয় ও। বিবিজান আর বাক্য বিনিময় না করে দুধাপ সিঁড়ি এগিয়ে যায়। ঠিক তখন এই পেছন থেকে তৌসিরের কণ্ঠস্বর ভেসে আসে, বিবিজান, সময় তো আইসা গেছে, আগামীকালই শিক্ষা দিতে হইব। বিবিজান এই কথা শুনে এক পৈশাচিক শান্তি অনুভব করেন। তিনি গ্রীব্বা হেলিয়ে তৌসিরের চোখে চোখ রেখে ঠোঁটে এক অমানবিক রহস্যময় হাসি টেনে ধরেন। তৌসিরও হাসে। হিংস্র প্রতিশোধ পরায়ণতায় এই হাসি দুজনের ঠোঁটে ফুটে ওঠে।